একটা কোশ্চেনের আনসার একটা কোশ্চেনে লিখে ফেলছেন, একটু খেয়াল রাখতে হবে ব্যাপারগুলো। হ্যাঁ হ্যাঁ বলেন। সর্বনিম্নটা আসলে আমার মনে নেই, আমি অ্যাটেন্ডেন্স নেওয়ার সময় চেক করে আপনাদের দেখাই দিব, সমস্যা নেই। বাট হাইয়েস্ট মার্কটা মনে আছে, হাইয়েস্ট 21 পেয়েছে, 20.5 আছে, 20 আছে, 19.5 আছে, মানে 80% কাছাকাছি মার্কস 4-5 জন পেয়েছেন আপনারা। আচ্ছা, এই পর্যন্ত আমরা কোন কোন চ্যাপ্টার পড়েছি মনে আছে কারো, একজন বলতে পারবেন? আমরা কি কি চ্যাপ্টার পড়েছি? স্যার বিজনেস প্ল্যানিং পর্যন্ত। হ্যাঁ আমরা তো সেটা জানি, কিন্তু আপনারা শুরু থেকে বলেন, ফার্স্ট চ্যাপ্টার কি ছিল? ফার্স্ট চ্যাপ্টার ছিল এন্টারপ্রেনারশিপের বেসিক্স, রাইট? বিকামিং অ্যান এন্টারপ্রেনারশিপ, তারপর স্যার রিকগনাইজিং অপরচুনিটিস, তারপরে হচ্ছে স্যার ফিজিবিলিটি অ্যানালাইসিস। ফিজিবিলিটি, হ্যাঁ ফিজিবিলিটি অ্যানালাইসিস ছিল স্যার, আর আচ্ছা, লাস্টেরটা হচ্ছে বিজনেস বিজনেস প্ল্যান। প্ল্যান ছিল। জি আচ্ছা, স্যার। এই প্রতিটা চ্যাপ্টারটার ধারাবাহিকতা আছে না একটা, মানে একটার পর একটা কনজিকিউটিভনেস আছে না? জি স্যার, কানেক্টেড। হ্যাঁ কানেক্টেড। এবার আমরা ফিফথ চ্যাপ্টারে যাব, দিস ইজ দ্য ফিফথ স্টেজ। আপনি যখন বিজনেস প্ল্যানিংটা করবেন, সে বিজনেস প্ল্যানিং এ আমরা প্রোডাক্ট সার্ভিস প্ল্যানিংটা করেছিলাম না, মনে আছে? আপনার প্রোডাক্ট কেমন হবে, আপনার সার্ভিস কেমন হবে, কি কি ফিচার্স থাকবে, এটা আপনারা প্ল্যানটা লিখেছিলেন না পরীক্ষায়? জি স্যার। জি স্যার। এই চ্যাপ্টারে আমরা মূলত এই প্রোডাক্ট সার্ভিস প্ল্যানিংটা একটু ডিটেইলড ওয়েতে শিখব। সো দেখেন, প্রোডাক্ট সার্ভিস প্ল্যানিং এ আপনার ফার্স্ট কাজ হচ্ছে ডিফাইনিং দ্য প্রোডাক্ট অর সার্ভিস। এখন প্রোডাক্টকে যখন অর সার্ভিসকে যখন আপনি ডিফাইন করবেন, সেটার ভেতর কিছু কিছু আপনার কি পয়েন্টস থাকতে হবে। দ্য ফার্স্ট ওয়ান ইজ ক্লিয়ারলি স্টেট হোয়াট দ্য প্রোডাক্ট অর সার্ভিস ইজ টু বি। এখন আপনি কোন প্রোডাক্ট অর সার্ভিসটা কাস্টমারদের অফার করবেন, মার্কেটে অফার করবেন, সেটা আপনাকে ক্লিয়ারলি ডিফাইন করতে হবে। তার আগে আমি আপনাদের একটা গল্প বলি। আমি যখন আন্ডারগ্র্যাডের স্টুডেন্ট ছিলাম, আমাদের একটা ন্যাশনাল বিজনেস কেস কম্পিটিশন হয়েছিল। সেই কেসে আমাদেরকে কেস দেওয়া হয়েছিল যে এটি লোকাল স্টার্টআপ, নাম হচ্ছে ফুড আই। এটা নাম হচ্ছে ফুড আই, যেটা এটি লোকাল স্টার্টআপ, খুলনাকে বেস করে। এটা অ্যাকচুয়ালি একটা কেস। আমাদের একজন প্রফেসরের একটা কোম্পানি ছিল, নাম হচ্ছে ফুড আই। সেই কোম্পানিটা যখন স্যার লঞ্চ করেন, বিশেষ করে করোনার সময়, এটা খুব ভালো চলছিল প্রথম প্রথম। বাট খুলনাতে যখন ফুড প্যান্ডা এন্ট্রি করে এবং আরো ফুড ডেলিভারি যেই সার্ভিসগুলো আছে লাইক পাঠাও, তারা যখন এন্ট্রি করে, তখন অটোমেটিক্যালি ফুড আই আর তেমন বিজনেস করতে পারছিল না, ওভাবে ফ্লোরিশ করছিল না। আস্তে আস্তে তাদের সেলস ডেক্লাইন করে এবং আলটিমেটলি তারা করোনার পরেই বিজনেস থেকে আউট হয়ে যায়। দে ওয়েন্ট গো আউট, দে মানে আউট অফ বিজনেস হয়ে যায় পুরোপুরি। সো আমাদের কেসে বলা ছিল যে কোনো কিছু ইনোভেটিভ একটা আইডিয়া আমাদের জেনারেট করতে হবে, যার ফলশ্রুতিতে এই ফুড আই এই বিজনেসটা যেন আবার ফ্লোরিশ করে, কাস্টমার্সরা যেন আবার ফুড আই অ্যাপটাকে আবার ইউজ করে। সো আমরা ছিলাম চ্যাম্পিয়ন টিম। আমরা কি অফার করেছিলাম যে ফুড আই নর্মালি ফুড ডেলিভারি করবে না, লাইক নর্মালি কিভাবে হয়, বাইসাইকেলের মাধ্যমে বা মোটরসাইকেল ইউজ করে ফুড ডেলিভারি করা হয়। আর সাধারণত কি করে এই ফুড ডেলিভারি কোম্পানিগুলো কাস্টমার এবং রেস্টুরেন্টসের একটা সেতু বন্ধন তৈরি করে, তাদের ভিতরে একটা কি কানেকশন তৈরি করে থ্রু মোবাইল অ্যাপ সার্ভিসেস অ্যান্ড ওয়েব সার্ভিসেস। সো আমরা বলেছিলাম যে ফুড আই নর্মালি সাইকেল অর মোটরসাইকেলের মাধ্যমে ডেলিভারি করবে না, তারা ড্রোন সিস্টেম ইউজ করবে। লাইক দুটো লোকেশন, ফর এক্সাম্পল আপনারা যদি ড্যাফোডিল ইউনিভার্সিটি থেকে কোনো খাবার অর্ডার দেন, ফর এক্সাম্পল মিরপুর 12 থেকে আপনারা হান্ডি বিফ অর্ডার দিলেন, এখন আপনাদের ডেলিভারি করতে মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে, যদি আমি মিরপুর 12 থেকে ড্যাফোডিল ক্যাম্পাসের কথা বলি। কিন্তু যখন আপনি ড্রোন সিস্টেম ইউজ করবেন, দেন হোয়াট উইল হ্যাপেন, এটা মোস্টলি 15 মিনিটস সময় লাগবে আপনার ডেলিভারি করতে। সো আমরা এটা প্রপোজ করেছিলাম যে যখন ড্রোন সিস্টেমটা ইন্ট্রোডিউস করব, ইট উইল লেসার দ্য ডেলিভারি টাইম, ইট উইল বি লেস কস্টলি টু দ্য কাস্টমার্স, অ্যাজ ওয়েল অ্যাজ এটা যেহেতু একটা ইনোভেটিভ আইডিয়া হবে সকলের মার্কেটিং এর জন্য, এটা খুবই একটা পজিটিভ সাড়া ফেলবে, সবাই তখন এটা অর্ডার করতে চাবে। সো আমি যদি এখন প্রোডাক্ট সার্ভিস ডেভেলপিং এর যেই
স্টেজটা আপনাদের পড়াচ্ছি। এখানে যদি আমি এটাকে এক্সাম্পল দিই যে ক্লিয়ারলি স্টেট হোয়াট দ্য প্রোডাক্ট অর সার্ভিস ইজ টু বি, এবং আমি যদি এখানে ফুড আই বিজনেসের এক্সাম্পল দিই, দেন এটার এক্সাম্পল কি হবে যে ফুড আই ডেলিভারি অ্যাপ দ্যাট কানেক্টস কাস্টমার্স উইথ দ্য নিয়ারবাই রেস্টুরেন্টস। সো ইট ইজ ক্লিয়ারলি স্টেটিং হোয়াট ইট ডাজ। এটা কি করে? এটা কাস্টমারদের নিয়ারবাই রেস্টুরেন্টসের সাথে কানেক্ট করে থ্রু দ্য মোবাইল অ্যাপ সার্ভিসেস অ্যান্ড ওয়েব সার্ভিসেস। সো দ্য ফার্স্ট পয়েন্ট ইজ, যেটা আপনাদের বললাম, ক্লিয়ারলি স্টেট হোয়াট দ্য প্রোডাক্ট অর সার্ভিস ইজ টু বি। সো ফুড ডেলিভারি সার্ভিসের প্রোডাক্ট অর সার্ভিসটা কি? এটা হচ্ছে কাস্টমারকে রেস্টুরেন্টের সাথে কানেক্ট করে থ্রু মোবাইল অ্যাপ অর ওয়েব সার্ভিসেস। সো ফার্স্ট পয়েন্টটাকে আপনারা বুঝতে পেরেছেন? ক্লিয়ারলি স্টেট হোয়াট দ্য প্রোডাক্ট অর সার্ভিস ইজ টু বি। Yes, sir. আচ্ছা। Then the second point is communicate key attributes. So আপনার প্রোডাক্ট ও সার্ভিসের কি ক্যারেক্টারিস্টিক্স অর অ্যাট্রিবিউটস কি হবে, এটার জন্য প্রপারলি মার্কেটের সাথে কমিউনিকেট করা হয়। মার্কেট মিনস ইউর অ্যাকচুয়াল অ্যান্ড পোটেনশিয়াল কাস্টমার্স। সো আমি যদি আবার সেই ফুড আই এর এক্সাম্পল দিই, সো হোয়াট ইট ডাজ, ইট অফার্স ফাস্ট ডেলিভারি। প্রথম কথা হলো এটা খুবই ফাস্টার ডেলিভারি করে অন্যান্য কোম্পানির তুলনায়। সেকেন্ডলি এটা কি করে, এটা রিয়েল টাইম ট্র্যাকিং সিস্টেম ছিল। আমরা তখন প্রপোজ করেছিলাম যে এটা রিয়েল টাইম ট্র্যাকিং সিস্টেম থাকবে, যেটা অলরেডি ফুড প্যান্ডায় হয়তো বা এখন আছে। অ্যান্ড ফাইনালি হচ্ছে এটা মাল্টিপল পেমেন্ট অপশন থাকবে। ইউ ক্যান পে থ্রু অনলাইন, ইউ ক্যান পে থ্রু ক্যাশ, অ্যান্ড ইউ ক্যান অলসো পে থ্রু আদার অনলাইন ট্রানজ্যাকশন কয়েন্স লাইক যে সকল ইথেরিয়াম, তারপর হচ্ছে বিটকয়েন, এসবের মাধ্যমে পেমেন্ট করতে পারবো। এরকম একটা আমরা প্রপোজ করেছিলাম। সো আমরা যদি ফুড আইতে এই ফিচার্সগুলো অ্যাড করি, কি অ্যাট্রিবিউটসগুলো দেই, যে আমরা প্রোডাক্টটা আমি খুব দ্রুত ডেলিভারি করতে পারছি, দ্যাট মিনস যে খাবারটা, দেন আমি খুব কম খরচে প্রোডাক্ট অর ফুডটাকে ডেলিভার করতে পারছি, অ্যাজ ওয়েল অ্যাজ এটা রিয়েল টাইম ট্র্যাকিং সিস্টেম থাকছে, তার সাথে মাল্টিপল পেমেন্ট অপশন থাকছে। সো আমার প্রোডাক্টের কি অ্যাট্রিবিউটস কিন্তু আমি ইজিলি কমিউনিকেট করতে পারছি থ্রু ডিফাইনিং দ্য প্রোডাক্ট অর সার্ভিস। Then the third point is describe unique features. So why it is unique? Why it is different from the other competitors? কারণ কি এটা কি করে, ড্রোন ইউজ করে। সো এটা একটা ইউনিক ফিচার না? ইফ আ ফুড ডেলিভারি সার্ভিস ইউজেস ড্রোন টু ডেলিভার দ্য ফুড, দেন ইট হ্যাভ আ ইউনিক ফিচার দ্যাট ডিফারেন্সিয়েট ইট উইথ আদার কম্পিটিটর্স। আপনি বুঝতে পেরেছেন? থার্ড পয়েন্ট, ডেসক্রাইব ইউনিক ফিচার্স। Yes, Yes, sir. sir. Yes, sir. Now the fourth point is focus on benefits and value to customers. আপনি যে প্রোডাক্ট এন্ড সার্ভিসটা লঞ্চ করছেন, which is ফুড ডেলিভারি থ্রু ড্রোন, এটা কাস্টমারদের কি করছে, কি বেনিফিটস এন্ড ভ্যালু দিচ্ছে? ফার্স্ট অফ অল, এটা কুইকার ফুড ডেলিভারি করছে, আপনার ফুড খুব কুইকলি ডেলিভার হচ্ছে। সেকেন্ডলি, যেহেতু ড্রোন ইউজ করছে, আপনার কোনো হিউম্যান ইউজ করা লাগছে না। আই মিন, আপনি যদি মোটরসাইকেল অর সাইকেল ইউজ করেন তাহলে একজন রাইডার লাগবে, রাইডারের পেমেন্ট বেশি হবে, বাট ড্রোন কিন্তু অটোনোমাসলি চলে থ্রু সফটওয়্যারস। সো ড্রোন থাকার কারণে কাস্টমারদের কিন্তু পে কম করতে হবে ডেলিভারি সার্ভিসেস। সো এটা কিন্তু একটা বেনিফিট আর ভ্যালু দিচ্ছে কাস্টমারদের। অ্যান্ড ফাইনালি, ইউজুয়ালি কি হয়, আমরা যদি রোডের মাধ্যমে কোনো ফুড ডেলিভারি করি, এটা যদি রাশ আওয়ার থাকে তাহলে কিন্তু রোডে জ্যাম থাকবে, তাহলে আপনার ডেলিভারিটা স্লো হবে। বাট ইফ ইউ ডেলিভার দ্য ইয়োর ফুড থ্রু ড্রোন অর বাই এয়ার, সো তখন তো আর কোনো জ্যামের কোনো হ্যাসল নাই, ইজিলি আপনার ফুডটাকে ডেলিভারি করা যাচ্ছে। সো দিস থিংস আর অ্যাডিং ভ্যালুস টু দ্য কাস্টমার্স। ফার্স্ট অফ অল কি এটা কুইকার, হ্যাঁ বলেন স্যার। কি অ্যাট্রিবিউটস আর হচ্ছে স্যার ইউনিক ফিচার, এই দুইটা ডিফারেন্সটা স্যার একটু বোঝা দেওয়া যাবে এখানে? হ্যাঁ, অবশ্যই বোঝানো যাবে। কি অ্যাট্রিবিউটস আপনার কম্পিটিটরদের কাছেও থাকতে পারে, বাট ইউনিক ফিচার্সটা আপনার প্রোডাক্টের কাছে শুধুমাত্র ইউনিক, আপনার ব্র্যান্ডেরই শুধু ইউনিক। আর ফিচার্স অ্যান্ড অ্যাট্রিবিউটস দোজ আর সিমিলার ওয়ার্ডস, বাট এখানে যেহেতু ইউনিক ফিচার্সের কথা বলা হয়েছে, দ্যাট মিনস শুধুমাত্র সেটা আপনার কাছেই আছে। জি জি স্যার, এই জন্য একটু মানে কনফিউশন হচ্ছে। It is differentiating your product or service from your competitors. আবার যদি ফোর্থ পয়েন্টের কথা বলি, ইট ফোকাস অন বেনিফিটস অ্যান্ড ভ্যালুস টু কাস্টমার্স। আপনার প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস কি বেনিফিটস দিচ্ছে এবং কি ভ্যালু অ্যাড করছে কাস্টমারদের, সেটা আপনাকে ক্লিয়ারলি ইন্ডিকেট করতে হবে থ্রু ইউর প্রোডাক্ট সার্ভিস প্ল্যানিং। যেটা আমি বললাম কি, ফাস্টার ডেলিভারি সার্ভিসেস, লোয়ার কস্ট অফ ডেলিভারি, দেন ইন দ্য রাশ আওয়ার ইউ ক্যান get your food delivered quickly
অ্যান্ড ইজিলি, যেটা আপনি নর্মালি পাচ্ছেন না। যার শহরে কি হয়, ডেলিভারিটা ডিলে হয়। সো আই থিঙ্ক আপনারা 4টা পয়েন্ট বুঝতে পেরেছেন। আমি Yes, sir. নেক্সট স্লাইডে যাচ্ছি। নাও ফিচার্স অ্যান্ড বেনিফিটস, এটার একটা ব্রিফলি অর আপনি বলতে পারেন ডিটেইলড একটা আলোচনা এখানে আছে, যেটা আপনার কোশ্চেনকে আরো ভালোভাবে অ্যাড্রেস করবে। সো ফিচার্স আর হোয়াট দ্য প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস ডাজ অর হ্যাজ। সো আপনাদের মনে কোশ্চেন যাচ্ছে না যে ফিচার্স এন্ড বেনিফিটস এর তফাৎ কি? স্যার আপনি যে আপনাদের কেস স্টাডি নিয়ে একটা কথা বলছিলেন যে ড্রোন দিয়ে ফুড ডেলিভারি করা, জি জি এখন প্রত্যেকটা কোম্পানিতে অ্যাফোর্ডেবল জিনিসটা থাকতে হবে যে সে কি ড্রোন অ্যাফোর্ড করতে পারবে কিনা। সেকেন্ড জিনিস হচ্ছে অনেক বেশি রাশ অর্ডার থাকলে আমি কিভাবে ড্রোন গুলা দিয়ে সবগুলা ডেলিভারি অ্যাট এ টাইম করতে পারবো, এটা আমার একটা কোশ্চেন। হ্যাঁ, আপনার কোশ্চেনটা লেজিট। এটা আমাদের একটা প্রপোজাল ছিল। লাইক ইটস নট লাইক যে ড্রোনটা সরাসরি আপনার বাসায় গিয়ে ডেলিভার করবে। ইট ওয়াজ লাইক প্রাইম যে লোকেশনস গুলো আছে, ফর এক্সাম্পল আমি যদি ধানমন্ডির কথা বলি আর মিরপুরের কথা বলি, সো আমাদের প্রপোজালটা এরকম ছিল যে আমাদের কিছু হাবস থাকবে প্রাইম লোকেশনে, যেখানে আমরা মাল্টিপল ড্রোনস ইউজ করব অনলি টু ডেলিভার ফ্রম দোজ হাব টু হাব। যখনই মনে করেন সাপোজ আমি যদি স্টেক হাউসের কথা বলি, স্টেক হাউস ধানমন্ডিতে, আমি মিরপুর থেকে যদি অর্ডার দিতে চাই স্টেক হাউসে, এবং সেটা যদি আমি মোটরসাইকেলের মাধ্যমে ইউজ করি, তাহলে হোয়াট উইল হ্যাপেন, ইট উইল টেক লঙ্গার টাইম, লাইক 1 ঘন্টা সময় লাগবে আমার কাছে। বাট আমার যদি একটা হাব থাকে, যেটা ধানমন্ডিতে একটা হাব থাকবে আর একটা হাব থাকবে আমার মিরপুরে, এবং মিরপুরে যখন হাবটা ফুডটা ডেলিভার্ড হবে, দেন সাম রেসপন্সিবল পারসন হু উইল ইউজ মোটরসাইকেল অর বাইসাইকেল টু ডেলিভার ইট টু মাই ডোর স্টেপ। সো ইট ইজ নট লাইক যে ডাইরেক্টলি আমার কাছে ড্রোন চলে আসবে, কারণ ডাইরেক্টলি ড্রোন আসলে সেটা সিকিউরিটি অর আদার সেফটি ডিফারেন্ট কনসার্নস আছে, সেগুলো তো অ্যাড্রেস হবে না। আর আপনি যেটা বললেন যে হোয়াট ইজ ফিনান্সিয়াল ফিজিবিলিটি, যে অ্যাফোর্ড করতে পারবে কিনা, সো এটার একটা ডিটেইল ফিনান্সিয়াল প্ল্যান আমরা প্রপোজ করেছিলাম, যেখানে আমাদেরকে বাজেট দেওয়া হয়েছিল মেনলি 1 কোটি টাকা। 1 কোটি টাকার ভিতরে আমরা প্রপোজাল করেছিলাম যে টোটাল সাধারণত এই ধরনের ড্রোন তৈরি করতে অ্যাবাউট 2 to 3 লাখ টাকা লাগে। সো খুলনা শহর যেহেতু ছোট শহর, সেই শহরের জন্য মেনলি মোটামুটি 40 লাখ টাকার মতো আমরা ড্রোন বাজেট করেছিলাম, যেখানে মোর দ্যান 10 to 12 ড্রোনস থাকবে, যেখানে মাল্টিপল অর্ডারস একসাথে ডেলিভার করা যাবে। ফর এক্সাম্পল অ্যাট প্রেজেন্ট টাইম যদি সাপোজ মিরপুরে কেউ অর্ডার দেয় কোনো খাবার ধানমন্ডি থেকে, সো অ্যাট এ টাইম দেখা যাবে যে 10-15 জন অর্ডার দিচ্ছে। যদি আমি রিয়েল টাইম ট্র্যাকিং এর কথা বলি, তখন কি হবে, 10-15 জনের খাবার একসাথে একটা ড্রোনে ডেলিভার্ড হবে। দেন সেটা আসবে কিসে, মিরপুর হাবে আসবে। মিরপুর হাব থেকে যারা রাইডার্স আছে, লাইক লোকাল রাইডার্স, খুবই 5 বা 10 মিনিটের ভিতরে আমাকে খাবার ডেলিভারি করতে পারবে, এরকম রাইডার্সরা ওই খাবারগুলো পিক করবেন এবং তারা প্রত্যেক কাস্টমারের কাছে পৌঁছে দিবেন। আমি এরকম একটা জিনিস আপনার ইউটিউবে চায়না এন্ড ইউএসএ তে দেখছিলাম এন্ড অস্ট্রেলিয়াতে, যে তাদের হাব থেকে চাইলে কাস্টমাররা সরাসরি গিয়ে তাদের প্রোডাক্ট ডেলিভারি নিতে পারেন। আর আদারওয়াইজ যে বাইসাইকেলের কথাটা, তো ওই বাইসাইকেলও অনেকে ডেলিভারি দিয়ে থাকে। আমার একটা ফ্রেন্ড অস্ট্রেলিয়াতে এ ধরনের ডেলিভারি বা ফুড ডেলিভারি দিয়েছিল, সেজন্য আমি বললাম আর কি স্যার, বাংলাদেশের মতন জায়গায় ড্রোন দিয়ে তো আর ডিরেক্ট আপনার পসিবল না। হ্যাঁ হ্যাঁ বলেন, আমার কলেজ ছিল একটু। জি স্যার, বলতেছিলাম যে বাংলাদেশের মতন জায়গায় হাব ক্রিয়েট করা এবং ড্রোন দিয়ে তো আর ডিরেক্ট ডেলিভারি করা পসিবল না, বাট হাব ক্রিয়েট করলে মেবি ইট ইজ পসিবল টু ডেলিভার দ্য প্রোডাক্ট সার্ভিস। হ্যাঁ, আমাকে এটাও যারা যাচ্ছিলেন তারাও জিজ্ঞাসা করেছিলেন যে আপনি কিভাবে এটা ফিজিবিলিটি অ্যানালাইসিস করে কিভাবে এটা মেক শিওর করবেন যে আপনার প্রোডাক্টটা আদৌ কাজ করবে কিনা। সো আমাদের প্রপোজটা ছিল কি, সাপোজ এক্সাম্পল দিই আপনাকে, সাপোজ মিরপুর 12তে অনেকগুলো হাই রাইজ বিল্ডিং আছে, রাইট? সো আমি যদি একটা বিল্ডিং এর রুফটপকে মানে ভাড়া করি, রেন্টে নিই, এবং সেটাকে আমি হাব হিসেবে ইউজ করি, জাস্ট আমার ড্রোনগুলো সেখানে ল্যান্ড করবে। তারপর আমার যে কনসার্ন পারসন থাকবে, সে সেই খাবারগুলোকে কালেক্ট করবে এবং পরবর্তীতে বাইসাইকেল আর মোটরসাইকেলের মাধ্যমে, সাপোজ আমি যদি মিরপুর 12 যদি বলি, আমি সাপোজ 5 নাম্বার রোডে সে ডেলিভারি করতে হবে। সো ওখান থেকে 5 নাম্বার রোডে আসতে সর্বোচ্চ কতক্ষণ সময় লাগবে? 5 মিনিট সময় লাগবে। সো আমার যেহেতু ড্রোনের মাধ্যমে আমি উইথিন
10 মিনিটস ধানমন্ডি থেকে আমি খাবার মিরপুরে আনতে পারছি এবং উইদিন 5 মিনিটস আমার ডোর স্টেপে ডেলিভারি ম্যান খাবারটা ডেলিভার করতে পারছে। সো উইদিন 15 মিনিটস কিন্তু আমি খাবারটা পাচ্ছি, যেটা আমি নর্মালি ইউজুয়ালি ফুড পান্ডা অর্ডার দিলে আমার মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগতো। তো এই যে হিউজ টাইম সেভিংস হচ্ছে, এর জন্য যদি আমি প্রিমিয়াম প্রাইসও চার্জ করি তাহলে কাস্টমার্স আমাকে দিবে। হ্যাঁ, সো দিস ইজ পসিবল, বাট এটার জন্য আপনার একটা ভালো সফটওয়্যার ডেভেলপ করতে হবে। এবং চায়নাতে আপনি যেটা বললেন, তারা যেই ড্রোনগুলো ইউজ করে সেই ড্রোনগুলোর ড্রোন এন্ড সফটওয়্যার দুটাকে আপনাকে বাংলাদেশে আনতে হবে। হ্যাঁ, সো দিস ইজ পসিবল, এটা ইম্পসিবল কিছু না, বাট এটার জন্য টেকনিক্যাল নো হাউ প্রয়োজন এবং ভালো এক্সপিরিয়েন্স দরকার যারা অ্যাকচুয়ালি এটা ম্যানেজ করতে পারে। হ্যাঁ, এটা এমন কঠিন কিছু না। এবং আরো মজার ব্যাপার বলি আপনাদের, গত বছর না এই বছরে আপনার আইসিসিবিতে একটা উদ্যোক্তাদের একটা সম্মেলন বা একটা কিছু হয়েছিল, সেখানে কিন্তু সারপ্রাইজিংলি আমাদের এই সেম আইডিয়া নিয়ে একটা প্রোটোটাইপ তৈরি করা হয়েছিল। ওখানে দেখানো হয়েছিল যে কিভাবে ড্রোনের সাথে একটা বক্স অ্যাটাচ করে, যে বক্সটা খাবার গরম থাকে কনস্ট্যান্টলি এবং খাবার গরমের ফিচারও থাকে, যে যদি 10-15 মিনিটসে যে ড্রোনটা যে উড়ে যাবে তখন যেন খাবারটা গরম থাকে। সেরকম প্রোডাক্ট অলরেডি প্রোটোটাইপ ডেভেলপমেন্ট হয়েছে এবং সেটা বাংলাদেশেই সেটা তারা বিজনেস ফর সিড মানি, আই মিন ইনভেস্টরসদের অ্যাট্রাক্ট করার জন্য তারা প্রোটোটাইপটা দেখিয়েছিল। এবং মজার ব্যাপার হলো আমার যে গ্রুপ মেম্বার ছিল খুলনাতে, আমার বন্ধু, সে সেই সম্মেলনটাতে উপস্থিত ছিল এবং সে নিজে আমাকে ভিডিও করে পাঠিয়েছে যে দেখ দোস্ত, আমরা এই আইডিয়াটা নিয়ে কাজ করেছিলাম, এটা অলরেডি বাংলাদেশে কাজ করছে এটা নিয়ে মানুষ। সো ইট ইজ নট ইম্পসিবল, এটা চাইলেই আমার মনে হয় সম্ভব। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, যদি কোশ্চেন না থাকে তাহলে আমরা সেকেন্ড, আচ্ছা আপনাদেরকে কোশ্চেন করেছিলাম যে দেয়ার ইজ এ ডিফারেন্স বিটুইন ফিচার্স এন্ড বেনিফিটস। হ্যাঁ, আপনাদের এটা নিয়ে কোনো কনফিউশন আছে, কোনো কোশ্চেন আছে, বা আপনাদের মনে কি কোনো কোশ্চেন জাগে যে ফিচার্স এন্ড বেনিফিটস এর তফাৎ কি? স্যার ফিচার্সটা হচ্ছে দুইটা তো অ্যাকচুয়ালি same-ই। প্রোডাক্টের স্পেশালিটি, আর বেনিফিটসটা হচ্ছে অ্যাকচুয়ালি ফিচারের আউটপুট যেটা কনজিউমাররা কনজিউম করে থাকে অ্যাডিশনাল রাইট, what the consumers get or feel by using the product or service, সেটাই হচ্ছে বেনিফিটস। হ্যাঁ, আর ফিচার্স হচ্ছে যে একটা প্রোডাক্ট কি করে, হোয়াট ইট ডাজ। হ্যাঁ, হোয়াট আর দ্য ফাংশনালিটি অফ দ্য প্রোডাক্ট, এটাকে বলা হয় ফিচার্স। আচ্ছা, আপনারা যেহেতু জানেন খুবই ভালো। So features are what the product or service does or has, and benefits are the reasons the customers buy the product or service. Customer usually তাদের needs and wants কে fulfill করার জন্য প্রোডাক্ট এন্ড সার্ভিস কিনে থাকে এবং তারা যেই ভ্যালুটা পায় প্রোডাক্ট থেকে সেটাই মূলত বেনিফিটস। Now the third point is each feature should be described in terms of benefits of the benefit the customer receives or as a solution to the customer's need. সো আপনার যে প্রোডাক্টের যে ফিচার্স গুলো থাকবে সেটা অবশ্যই কাস্টমাররা সেই ফিচার্স থেকে কি বেনিফিটস পাচ্ছে বা কাস্টমারের কোন নিডটাকে ওই ফিচার্সটা স্যাটিসফাই করছে, এটাও আপনার প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস প্ল্যানিং এর ভিতরে উল্লেখ থাকতে হবে। যে ফর ইনস্ট্যান্স, দ্য only dry cleaning business in the area offering home pickup and delivery would describe its service in terms of the benefit to the customers convenience. That means কোনো ড্রাই ক্লিনিং সার্ভিস যদি কাস্টমারের ডোর স্টেপে গিয়ে প্রোডাক্ট, আই মিন তাদের যেই লন্ড্রি করার জন্য বা যে ড্রাই ক্লিনিং এর যে কাপড় বা যে ক্লদিং গুলো থাকবে সেগুলো যদি পিক আপ করে এবং ড্রাই ক্লিনিং এর পর সেটা যদি আবার ডোর স্টেপে ডেলিভারি করে এবং ওই এরিয়াতে যদি এরকম আর কোনো সার্ভিস প্রোভাইডার না থাকে, তাহলে আপনার এটার জন্য একটা কি এটা ইউনিক ফিচার অর ইউনিক বেনিফিট আপনি প্রোভাইড করছেন, হুইচ ইজ কনভিনিয়েন্স। এটা যদি আমি সহজে ওই ফুড আইয়ের এক্সাম্পল দিয়ে বোঝাই, যে ফুড আই কি করছে, ড্রোনের মাধ্যমে আপনার প্রোডাক্ট আপনার ফুডটাকে ডেলিভার করছে আপনার ডোর স্টেপে। সো এখানে কাস্টমার কি বেনিফিট পাচ্ছে? কাস্টমারের বেনিফিট পাচ্ছে হচ্ছে কি শর্টার পিরিয়ড অফ টাইম টু ডেলিভার দ্য প্রোডাক্ট, অ্যান্ড সেকেন্ডলি লোয়ার কস্ট অফ ডেলিভারি। সো আপনারা বুঝতে পেরেছেন ফোর্থ পয়েন্টটা? আচ্ছা, ফর ইনস্ট্যান্স দেখেন এখানে 4 নম্বরে লেখা আছে, ফর ইনস্ট্যান্স দ্য only dry cleaning business in the area offering home pickup and delivery would describe its service in terms of the benefit to the customer, which is convenience. That means আপনার এরিয়া যদি একটা ড্রাই ক্লিনিং সার্ভিস থাকে যেটা আপনার বাসা থেকে আপনার ক্লদিং গুলো বা আপনার জামা কাপড় যেগুলো ড্রাই ক্লিনিং করবেন আপনি সেগুলোকে পিক করছে
এবং আপনার সার্ভিসটা উইচ ইজ ড্রাই ক্লিনিং করার পরে আপনার ডোর স্টেপে আবার সেটা ডেলিভার করছে। এবং এই সার্ভিসটা যদি অন্য কোনো কম্পিটিটর প্রোভাইড না করে, তাহলে এটা আপনার প্রোডাক্টের একটা ইউনিক ফিচার, রাইট? আপনার Yes, sir. সার্ভিসের একটা ইউনিক ফিচার। সো এই ইউনিক ফিচারটা থেকে কাস্টমার কি বেনিফিট পাচ্ছে? কনভেনিয়েন্স পাচ্ছে। কনভেনিয়েন্স ইজ এ বেনিফিট। বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা, নাও আপনাদের দেখতে হবে যে স্টেজেস অফ প্রোডাক্ট ডেভেলপমেন্ট। প্রোডাক্ট ডেভেলপমেন্টের কিছু স্টেজেস থাকে। হ্যাঁ, দ্য ফার্স্ট স্টেজ, এবং এই সকল স্টেজেস গুলো এখানে যে 6টা স্টেজ আছে, দেখেন 7টা স্টেজ আছে। এই 7টা স্টেজকে বলা হয় কনসেপশন স্টেজ, উইচ মিনস তখন প্রোডাক্টটা আপনার কনসেপচুয়াল, দ্যাট মিনস আপনার ব্রেইনের ভিতর থাকে। কনসেপশন স্টেজ মানে বোঝানো হয় দিস ইজ নট, এটা অ্যাকচুয়ালি লঞ্চ হয়নি, এটা এখনো আপনার কনসেপশন স্টেজে আছে, এটা আপনার এখনো চিন্তা ভাবনা বা আইডিয়েশন স্টেজের ভিতর আছে। দিস ইজ কল্ড দ্য কনসেপশন স্টেজ। তাহলে এটার ফার্স্ট স্টেপটা কি আছে দেখেন, আইডিয়া জেনারেশন অ্যান্ড ইনোভেশন। উই অল আর ফ্যামিলিয়ার উইথ দিস থিং, আই থিঙ্ক। আইডিয়া জেনারেশন অ্যান্ড ইনোভেশন বলতে কি বোঝানো হয়? আমরা কয়েকটা ওয়ে পড়েছিলাম না, দ্য ওয়েজ টু জেনারেট নিউ আইডিয়াস, যার ভিতর ছিল ব্রেন স্টর্মিং, দেন ফোকাস গ্রুপ, ডিফারেন্ট ওয়ে ছিল যার মাধ্যমে আমরা কি করতে পারি, নতুন আইডিয়া জেনারেট করতে পারি। সো দেখেন এখানে কি লেখা আছে, ইট ইনভলভস ব্রেন স্টর্মিং অ্যান্ড গ্যাদারিং নিউ প্রোডাক্ট আইডিয়াস from various sources such as customer feedback, market research, employees, and external stakeholders. The focus is on creativity and innovation. That means idea generation and innovation হচ্ছে, this is the first step in creating a new product or service. একদম ফার্স্ট স্টেজেই হয় কি হয়, আইডিয়া জেনারেশন অ্যান্ড ইনোভেশন হয়। এই স্টেজে মূলত কি হয়, উই কাম আপ উইথ দ্য নিউ অ্যান্ড ক্রিয়েটিভ আইডিয়াস। এবং এই নিউ অ্যান্ড ক্রিয়েটিভ আইডিয়াসগুলো কোত্থেকে আসে? ব্রেন স্টর্মিং এর মাধ্যমে আসে, and gathering new product ideas from various sources. আমরা এটাও পড়েছিলাম যে what are the sources of generating new ideas? আপনাদের মনে আছে কিনা যে আমরা বলেছিলাম কাস্টমার, মার্কেট, এমপ্লয়িজ, এক্সটার্নাল স্টেক হোল্ডার্স এন্ড আরো অনেকগুলো সোর্সেস আমরা আলোচনা করেছিলাম। এটা কিন্তু আমরা সেকেন্ড চ্যাপ্টারে করেছিলাম, আপনাদের যদি মনে থাকে। সো আইডিয়া জেনারেশন এন্ড ইনোভেশন স্টেজের যদি এক্সাম্পল আমি বলি, ফর এক্সাম্পল এই যে ফুড আইয়ের কথাই বলি, সেটা হচ্ছে যে ফুড আইয়ের আমরা কোন ব্যাপারটাকে অ্যাড্রেস করেছিলাম? আমরা অ্যাড্রেস করেছিলাম কাস্টমারের যে কমপ্লেন ছিল যে তাদের ফুড ডেলিভারি সার্ভিসটা কি অনেক ডিলে হয়, হ্যাঁ, লাইক 1 ঘন্টা সময় লেগে যায়, খাবার ঠান্ডা হয়ে যায়। সো আমরা সেই ফিডব্যাকটাকে অ্যাড্রেস করার জন্য আমরা ড্রোনকে ইন্ট্রোডিউস করেছিলাম, যেন আমরা উইথিন আ শর্টার স্প্যান অফ টাইম উই ক্যান ডেলিভার দ্য ফুড টু দ্য ডোর স্টেপ অফ দ্য কাস্টমার্স। সো এর মাধ্যমে কি আমরা আইডিয়া জেনারেট করেছিলাম, অ্যান্ড দিস ইজ আ ইনোভেশন। Which innovation? Operational innovation. আমরা আমাদের অপারেশনে ড্রোনকে ইন্ট্রোডিউস করেছি। So this was the first stage of our idea, first stage of the product development, which is idea generation and innovation. এটাকে বুঝতে পেরেছেন আপনারা? Yes sir. Yes, sir. বাকিরা কি শুনছেন নাকি একজনই ইয়েস স্যার বলছেন? No, sir. শুনতেছি, স্যার। আচ্ছা আচ্ছা। Now the second step is screening. স্ক্রিনিং বলতে আমি সহজে যদি বলি, আপনার তো মাথায় অনেক আইডিয়া আসতে পারে, অনেক ইনোভেটিভ আইডিয়া আসতে পারে, বাট সব আইডিয়া কি আপনার ফিজিবল? সব আইডিয়া কি আপনি বাস্তবে রূপান্তর করতে পারবেন? No sir. পারবেন না। সো স্ক্রিনিং এর মাধ্যমে আপনার যে আইডিয়াগুলো ফিজিবল না, যে আইডিয়াগুলো বাস্তবে রূপান্তর সম্ভব না, যে আইডিয়াগুলো দিয়ে বিজনেস প্ল্যানিং প্রপারলি ফর্মুলেট এবং এক্সিকিউশন সম্ভব না, সেগুলোকে আপনি বাদ দিবেন। দেখেন এখানে কি লেখা আছে, প্রোডাক্ট আইডিয়াস আর ইভালুয়েটেড টু আইডেন্টিফাই দ্য মোস্ট প্রমিজিং ওনস। আপনার অনেকগুলো আইডিয়ার ভিতরে ইভালুয়েশন করা হবে যে কোন আইডিয়াটা প্রমিজিং ওনস, বাট কোন আইডিয়াটা ফিজিবল টু ইমপ্লিমেন্ট ইন দ্য রিয়েল লাইফ সিনারিও। দ্য গোল ইজ টু এলিমিনেট আইডিয়াস দ্যাট আর ফিজিবল, আনফিজিবল, ল্যাক মার্কেট পোটেনশিয়াল অর ডোন্ট অ্যালাইন উইথ দ্য কোম্পানি স্ট্র্যাটেজি। সো আপনার যে আইডিয়াগুলো ফিজিবল না, বা যে আইডিয়াগুলোর মার্কেট পোটেনশিয়াল নেই, বা যে আইডিয়াগুলো আপনার কোম্পানির স্ট্র্যাটেজির সাথে অ্যালাইন করে না, সেই আইডিয়াগুলোকে কি করবেন আপনি? এলিমিনেট করবেন, বাদ দিয়ে দিবেন। স্ক্রিনিং ক্রাইটেরিয়া মাইট ইনক্লুড টেকনিক্যাল ফিজিবিলিটি, মার্কেট ডিমান্ড অ্যান্ড কস্ট। সো স্ক্রিনিং এর ভিতরে আপনি টেকনিক্যাল ফিজিবিলিটি করবেন। ফর এক্সাম্পল আপনার, লাইক আমি ফুড আইয়ের কথা যদি বলি,
যেমন অলরেডি আপনারা একজন কোশ্চেন করেছেন যে স্যার ফুড আই কি আদৌ বাংলাদেশের প্রেক্ষাপটে সম্ভব কিনা। সো এই যে কোশ্চেনটা করা এবং কোশ্চেনের যে আনসারটা এসছে যে ইয়েস ইট ইজ পসিবল ইন দ্য কনটেক্সট অফ বাংলাদেশ, সো এটাই কিন্তু আমরা স্ক্রিনিং এর মাধ্যমে করেছি যে ওয়েদার ইট হ্যাজ দ্য টেকনিক্যাল ফিজিবিলিটি, সেকেন্ডলি ওয়েদার ইট হ্যাজ দ্য মার্কেট ডিমান্ড অর নট, thirdly whether my company can bear the expenses of launching this product or service or not. So এই সবকিছু কোশ্চেনের আনসার আমরা পাবো কিসে? স্ক্রিনিং স্টেজে। বুঝতে পেরেছেন আপনারা? ইয়েস স্যার। স্যার স্ক্রিনিংটা হচ্ছে তাহলে আমার কাছে যদি 10টা আইডিয়া থাকে আমি ওটা থেকে একটাই সিলেক্ট করব আর 9টাকে মাইনাস করব এমন কিছু স্যার? রাইট, এক্স্যাক্টলি। যে 9টা আপনি মাইনাস করবেন সে 9টা হচ্ছে কি এটার ফিজিবিলিটি নাই, এই 9টার মার্কেট পটেনশিয়াল নাই, দ্যাটস ওয়াই আপনি এগুলোকে এলিমিনেট করছেন। আর অনলি যেটা ফিজিবল, যেটার মার্কেট পটেনশিয়াল আছে, যেটা লঞ্চ করলে ইন ফিউচার ইউ ক্যান গেইন সাম প্রফিটস, সেটাকেই আপনি চুজ করবেন, যেটা আপনার কোম্পানির স্ট্র্যাটেজির সাথে অ্যালাইন করে। বুঝতে পেরেছেন? ইয়েস স্যার। আচ্ছা, নাও দ্য থার্ড ওয়ান ইজ বিজনেস অ্যানালাইসিস। So business analysis includes financial projection, cost analysis, market research, and profitability estimates. The objective is to ensure the product has a sound business case before moving forward. That means আপনি যেই আইডিয়াটা জেনারেট করেছেন এবং স্ক্রিনিং এর মাধ্যমে আইডিয়াটাকে সিলেক্ট করেছেন, এই আইডিয়াটার আদৌ বিজনেস পটেনশিয়াল আছে কিনা। ফর এক্সাম্পল আমি ফুড আইয়ের কথাই যদি বলি, আপনাদের মাথায় কোশ্চেন আসতে পারে যে ফুড আই ড্রোন ইউজ করছে, ড্রোনস আর রিয়েলি এক্সপেন্সিভ, আমাদের দেশের মানুষের সেই টেকনিক্যাল নো হাউ নাই, সেই নলেজটা নাই প্রপারলি অ্যাপ ইউজ করে ড্রোনের প্রোডাক্ট অর্ডার করা, সো এটা কিভাবে সম্ভব। সো আপনি বিজনেস অ্যানালাইসিসের মাধ্যমে করবেন যে আপনার কস্ট কেমন হবে এবং সেই কস্টের বিপরীতে আপনি কতটা রেভিনিউ জেনারেট করতে পারবেন। আপনি মার্কেট রিসার্চ করবেন যে আপনি যাদেরকে এই সার্ভিসটা প্রোভাইড করবেন তাদের কি আদৌ সেই ক্যাপাবিলিটি আছে কিনা, এটাকে আন্ডারস্ট্যান্ড করা এবং এটার প্রতি তাদের নিড আছে কিনা, তাদের ডিমান্ড আছে কিনা। হ্যাঁ, থার্ডলি হচ্ছে কি প্রফিটেবিলিটি এস্টিমেট, যে আপনার যে পরিমাণ খরচ যাচ্ছে, যে পরিমাণ কস্ট হচ্ছে, আপনি যে পরিমাণ ইফোর্ট দিচ্ছেন, তার বিপরীতে আপনার সেই তুলনায় প্রফিটেবিলিটিটা কেমন হচ্ছে, আপনার প্রফিটেবিলিটি রেশিওটা কেমন, এই সব কিছু অ্যানালাইজ করবেন আপনি বিজনেস অ্যানালাইসিসে। সো এটার ভিতরে কিছু স্টেজ থাকে। প্রথম স্টেজ হচ্ছে কস্ট অ্যানালাইসিস, যে আপনার এটার কস্ট কেমন হবে টু প্রডিউস দ্য প্রোডাক্ট অ্যান্ড টু সেল দ্য প্রোডাক্ট। সেকেন্ডলি হচ্ছে এটা মার্কেট রিসার্চ করবেন, যে আপনার প্রোডাক্টটা আদৌ আপনার যেই টার্গেট মার্কেট আছে তারা পছন্দ করছে কিনা, তাদের কাছে এটা ডিজায়ারেবিলিটি আছে কিনা। থার্ডলি হচ্ছে এটা প্রফিট এস্টিমেট করবেন, যে আপনি যে পরিমাণ কস্ট করছেন বা কস্ট ইনকার করছেন তার বিপরীতে কি পরিমাণ রেভিনিউ জেনারেট হতে পারে, এটা একটা এস্টিমেশন করবেন। অ্যান্ড ফাইনালি আপনার ফিনান্সিয়াল প্রজেকশনও করতে হবে। ফর এক্সাম্পল নেক্সট কয়েক মান্থে, লাইক নেক্সট কোয়ার্টারে বা নেক্সট 3 মান্থসে অর নেক্সট 6 মান্থসে অর নেক্সট 1 ইয়ারে এটা পোটেনশিয়াল কতটুকু, এটা গ্রো কতটুকু করবে বা এটা সার্ভাইভ আদৌ করবে কিনা, সেটার একটা ফিনান্সিয়াল প্রজেকশন আপনাকে বিজনেস অ্যানালাইসিসের ভিতরে করতে হবে। এটাকে বুঝতে পেরেছেন আপনারা? জি স্যার। আচ্ছা, এটা একটা এক্সাম্পল দিলে আরো সহজে বুঝবেন। লাইক আমি ফুড আইয়ের এক্সাম্পলটাই দিচ্ছি। ফুড আইতে আপনার অনেকগুলো ড্রোন কিনতে হতো। সো আপনাকে আগে জানতে হবে যে প্রতিটা ড্রোনের দাম কত, আপনার প্রপারলি অপারেট করার জন্য কতটা ড্রোন প্রয়োজন। হ্যাঁ, তারপরে আপনি কাস্টমারদের ডেলিভারির জন্য কতটুকু ফি আপনি সেট করবেন, হ্যাঁ, ডেলিভারি ফিটা যেন মার্কেটের সাথে কম্প্যাটিবল হয়। এছাড়াও আপনাকে এটাও এস্টিমেট করতে হবে আপনি যে খরচগুলো করছেন, এতগুলো ড্রোন কিনছেন, আপনি হাব তৈরি করছেন বিভিন্ন প্রাইম লোকেশনসে, আপনি রাইডারদের স্যালারি দিচ্ছেন বা আপনাকে রাইডারদের বাইসাইকেল কিনে দিতে হচ্ছে বা মোটরসাইকেল হায়ার, তাদের কাছ থেকে মোটরসাইকেল আপনার ইউজ করতে হচ্ছে। তো সবকিছু খরচ বাদ দিয়ে আপনি কতটুকু রেভিনিউ জেনারেট করতে পারবেন এবং সেটা আপনার অপারেশনসকে চালু রাখার জন্য এনাফ কিনা, এটাও আপনাকে অ্যানালাইজ করতে হবে এই বিজনেস অ্যানালাইসিসের ভিতর। Now the fourth one is concept testing. Concept testing is presented to potential customers for feedback. This may involve focus groups, surveys, or interviews to gauge customer interest, understand their needs, and refine the product concept.
দিস মিনস আপনি সাপোজ একটা রেস্টুরেন্টে গেলেন বা একটা লোকেশনে গেলেন বা ইউনিভার্সিটিতে গেলেন, গিয়ে আপনি আপনার আইডিয়াটা স্টুডেন্টদের কাছে শেয়ার করলেন যে এরকম আমি একটা বিজনেস লঞ্চ করতে চাই, যেটা কি করবে, ড্রোনের মাধ্যমে ফুড ডেলিভার করবে। তখন আপনি স্টুডেন্ট বা আপনার যে কাস্টমার যারা থাকবে তাদের একটা ফিডব্যাক পাবেন, যে তারা হয়তো বা বলবে যে না ভাই, ড্রোনে ফুড ডেলিভার করলে এটা আসলে আপনার চলবে না, বা এই সমস্যা আপনি ফেস করতে পারেন। তখন কি করবেন আপনি, আপনার কনসেপ্টটাকে আরো আপনি রিফাইন করতে পারবেন তাদের ফিডব্যাক নেওয়ার মাধ্যমে। আচ্ছা, আমি যা বলছি বুঝতে পারছেন আপনারা? জি স্যার। Yes, sir. দিস ইজ কল্ড দ্য কনসেপ্ট টেস্টিং। লাইক আপনি যদি একটা সার্ভে করেন যে আমি একটা ড্রোনের মাধ্যমে একটা ফুড ডেলিভারি সার্ভিস ওপেন করতে চাই, লঞ্চ করতে চাই, সার্ভেতে অনেকগুলো কোশ্চেন থাকবে যে এরকম একটা প্রোডাক্ট যদি লঞ্চ করে আপনি কি তার কাস্টমার হবেন, সার্ভেতে সাপোজ এরকম একটা কোশ্চেন থাকলো। দেন যারা স্যার, আপনার এটা কি স্যার অনেকটা প্রি মার্কেটিং এর মতো না স্যার কনসেপ্টটা? হ্যাঁ, অনেকটাই তাই। আপনি মানে প্রোটোটাইপ ডেভেলপমেন্ট বা প্রোডাক্ট লঞ্চ করার আগে আপনার কনসেপ্টটা যদি আপনার পোটেনশিয়াল কাস্টমারদের সাথে শেয়ার করেন থ্রু সার্ভেস, থ্রু ফোকাস গ্রুপ ডিসকাশন, দেন আপনি কিন্তু কাস্টমারদের যে ডিমান্ড আছে কিনা আদৌ আপনার প্রোডাক্টের প্রতি, বা কাস্টমারদের কোনো সাজেশনস বা ফিডব্যাক আছে কিনা, এবং সেগুলো যদি আপনি প্রপারলি অ্যাড্রেস করেন, তাহলে আপনার কনসেপ্ট আরো রিফাইন্ড হবে না, আরো বেটার হবে না? Yes, Yes, sir. sir. আচ্ছা আচ্ছা, আপনার একটু ওয়েট করেন, আমি একটু আসছি। আচ্ছা, আপনারা কনসেপ্ট টেস্টিংটা বুঝতে পেরেছেন? Yes, sir. আচ্ছা, তাহলে আমরা ফিফথ স্টেজে চলে যাই, হুইচ ইজ প্রোডাক্ট ডেভেলপমেন্ট। প্রোডাক্ট ডেভেলপমেন্ট সম্পর্কে আপনারা নিশ্চয়ই জানেন যে আপনার যেই আইডিয়া স্টেজে যেই কনসেপ্টটা ছিল বা যে প্রোডাক্ট ও সার্ভিস নিয়ে আপনি ভেবেছিলেন, সেটাকে এখন আপনি ডেভেলপিং স্টেজে আনবেন, which includes engineering, design, and product testing to ensure functionality and quality. For example, আপনি ফুড আই এর এক্সাম্পলটাই আমি আবার দিই। আপনি একটা বিজনেস প্ল্যানিং করলেন যে আপনি ড্রোন বেসড ফুড ডেলিভারি সার্ভিস চালু করবেন। সো এখানে আপনি কিভাবে প্রোডাক্ট ডেভেলপমেন্ট করতে পারেন? সো এখানে আপনার কাজ হবে, সরি, আপনার প্রোডাক্টটাকে কি করবেন, আপনি একটা প্রোটোটাইপ তৈরি করবেন। আপনি ফার্স্টে চায়না থেকে হয়তো বা একটা ড্রোন অর্ডার করতে পারেন, বা তাদেরকে অর্ডার করে বলতে পারেন যে আমাকে এমন একটা ড্রোন আপনি ডেলিভার করবেন যেটায় এরকম একটা ক্যাপাসিটি থাকবে যেটা ফুড আপনি স্টোর করতে পারবেন এবং সেটা গরম থাকবে ফর এ সার্টেন পিরিয়ড অফ টাইম। আপনি এমন একটি প্রোডাক্ট ডেভেলপ করতে পারেন, আই মিন একটা ড্রোন ডেভেলপ করতে পারেন যেটার লং টাইম ব্যাটারি সার্ভিস প্রোভাইড করবে, যেটা সেফটি এনশিওর করবে, লাইক ইট উইল নট ক্রাশ ইন দ্য ব্যাড ওয়েদার, যখন বৃষ্টির সময় বা কোনো খারাপ ওয়েদার থাকবে, বাতাস থাকবে, তখন যেন প্রোডাক্টটা লঞ্চ করে কারো গায়ের উপর না পড়ে বা কোনো দুর্ঘটনা না ঘটে। সো এই সকল ফিচার্সকে যখন আপনি মাথায় রেখে প্রোডাক্টটা ডিজাইন করবেন, অর আপনার সাপ্লায়ারকে আপনি ডিমান্ডগুলো বলবেন, দ্যাট উইল বি ইনক্লুডেড ইন দ্য ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ডিজাইন। অ্যান্ড ফাইনালি যখন প্রোডাক্টটা আপনার দেশে আসবে, আপনি যখন ইম্পোর্ট করে আনবেন, then what will you do? You will test the product in the actual context or actual environment, যে বাংলাদেশের প্রেক্ষাপটে এটা আদৌ ফিজিবল কিনা, এটা চলছে কিনা, বা এটার ফাংশনালিটি অ্যান্ড কোয়ালিটি ঠিক আছে কিনা। সো দিস অল আর ইনক্লুডেড ইন দ্য প্রোডাক্ট ডেভেলপমেন্ট। আমরা বিভিন্ন সফটওয়্যারে দেখি না বেটা ভার্সন আছে, হ্যাঁ, যে একটা সফটওয়্যার যদি লঞ্চ হয়, সেটা ফার্স্টে কি হয়, বেটা ভার্সন আসে। বেটা ভার্সনে কি হয়, যে যারা ইউজার আছে তাদের ফিডব্যাক গুলো কালেক্ট করা হয়, তাদের কোনো সমস্যা হচ্ছে কিনা, তাদের ফিচার্স গুলো তারা ঠিকঠাক পাচ্ছে কিনা, সেগুলো ইউজুয়ালি বেটা ভার্সনে তারা টেস্ট করে এন্ড ফিডব্যাক প্রোভাইড করে, যেটা অ্যাকচুয়ালি প্রোডাক্ট ডেভেলপমেন্টে পরবর্তীতে কাজে আসে। সো প্রোডাক্ট ডেভেলপমেন্টটা বুঝতে পেরেছেন? Yes, sir. Yes, sir. আচ্ছা, নাও মার্কেট টেস্টিং। The product is tested in the real world market setting, often with a limited launch or in selected regions. The goal is to evaluate customer reactions, market acceptance, and the effectiveness of the marketing strategies. So আপনি অনেক আইডিয়া জেনারেট করলেন, আপনি সেটা স্ক্রিনিং করলেন, হ্যাঁ, তারপর সেটা আপনি
একটা প্রোডাক্ট ডেভেলপ করলেন, নাও আপনার কাজ কি? এটা মার্কেট টেস্ট করা যে আপনার প্রোডাক্ট অর যে আপনার বিজনেস প্ল্যানিং সেটা আদৌ ওয়ার্ক করছে কিনা। সেটা কিভাবে ফার্স্টে করতে হয়? একটা স্মল এরিয়া অর স্মল রিজিয়নে ফার্স্টে আপনাকে লঞ্চ করতে হবে। ফর এক্সাম্পল, আমি ঢাকাতে একটি ড্রোন ফুড ডেলিভারি সার্ভিস থ্রু ড্রোনস এরকম একটা বিজনেস আমি লঞ্চ করতে চাই। সো আমি মিরপুরে ফার্স্টে এটাকে লঞ্চ করে দেখবো যে আদৌ আমার বিজনেস আইডিয়াটা বা আমার যেই সার্ভিসটা সেটা প্রপারলি চলছে কিনা, সেটা প্রপারলি ওয়ার্ক করছে কিনা। এটা মেইনলি কিসের জন্য করবো আমরা? টু ইভালুয়েট দ্য কাস্টমার্স রিয়াকশন। কাস্টমাররা আপনার প্রোডাক্ট আর সার্ভিসটাকে আদৌ তারা ওয়েলকাম করছে কিনা, তারা কি অর্ডার করছে নাকি করছে না, এটাকে কাস্টমার রেসপন্স করছে আপনার সার্ভিসটার প্রতি নাকি করছে না, এটাকে আপনাকে ইভালুয়েট করতে হবে। দেন আপনার মার্কেট অ্যাকসেপ্টেন্স, whether your market or the potential or actual customers are accepting your product or service offerings or not. Then the effectiveness of the marketing strategies. আপনি যে মার্কেটিং স্ট্র্যাটেজিটা ফলো করেছিলেন, ফর এক্সাম্পল আপনার প্রোডাক্ট লঞ্চ করার আগে আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং করেছেন, বা আপনি নিউজ পেপারে আপনি অ্যাডভার্টাইজমেন্ট ছাপিয়েছিলেন, বা আপনি ইউনিভার্সিটিগুলোতে গিয়ে ডেমনস্ট্রেট করেছিলেন যে আপনি কিভাবে প্রোডাক্ট ফুড ডেলিভার করেন। তো সবকিছু যে স্ট্র্যাটেজিগুলো আপনি ইমপ্লিমেন্ট করেছিলেন বা যে স্ট্র্যাটেজিগুলো আপনি ফলো করেছিলেন, সেগুলো আদৌ কাজ করছে কিনা, সেগুলো আদৌ ইফেক্টিভ ওয়েতে আপনার প্ল্যানিংয়ে যে প্ল্যানিং স্টেজগুলো ছিল সেটাকে প্রপারলি ইমপ্লিমেন্ট করছে কিনা, এটাকে আপনি মার্কেট টেস্টিং এর মাধ্যমে এনশিওর করবেন। সো আমি যদি আবার র্যাপ আপ করি পুরোটা, সো মার্কেট টেস্টিং এর প্রথম কাজ হচ্ছে আপনি একটা স্পেসিফিক আর স্মল রিজিয়নে আপনার সার্ভিস আর প্রোডাক্টটাকে লঞ্চ করবেন। যখন লঞ্চ করবেন তখন অটোমেটিক্যালি ইউ উইল নো অ্যাবাউট ইয়োর মার্কেটস রিয়াকশন, যে তারা আদৌ এটাকে অ্যাকসেপ্ট করছে কিনা, বা আপনি যে মার্কেটিং স্ট্র্যাটেজিগুলো ফলো করেছিলেন সেই মার্কেটিং স্ট্র্যাটেজিগুলো আপনার যেই এক্সপেক্টেড রেজাল্টস অর রেভিনিউ যেটাকে আমরা বলতে পারি সেটা আদৌ জেনারেট করছে কিনা আপনার প্রোডাক্ট ও সার্ভিসের মাধ্যমে। ইট উইল বি টেস্টেড থ্রু ইয়োর মার্কেট টেস্টিং। আপনি বুঝতে পেরেছেন? Yes, sir. আচ্ছা, নাও দ্য ফাইনাল স্টেজ ইজ প্রোডাক্ট লঞ্চ। আপনি সকল স্টেজ পার করে আসলেন। নাও ইউ হ্যাভ টু লঞ্চ ইউর প্রোডাক্ট ইন দ্য হোল টার্গেট মার্কেট। আপনার যে ব্রডার টার্গেট মার্কেট ছিল, ফর এক্সাম্পল আপনি পুরো বাংলাদেশেই আপনার সার্ভিসটা লঞ্চ করতে চান, নট অনলি ইন ঢাকা অর নট অনলি ইন মিরপুর, আপনি পুরো বাংলাদেশেই লঞ্চ করতে চান, অ্যান্ড ইউ উইল ডু ইট থ্রু দ্য প্রোডাক্ট লঞ্চ অর ইন্ট্রোডাকশন পার্ট. This is the final stage where the product is introduced to the broader market. It involves full-scale production, distribution, marketing campaigns, and sales effort. Now, this is called the product life cycle or industry life cycle or the stages of the product development. So, এখানে আমরা এতক্ষণ যা পড়েছি দেখেন, এটা হচ্ছে কনসেপশন স্টেজ। এই যে 7টা স্টেজ আমরা পড়ে এসেছি, এই 7টা স্টেজকে বলা হয় কনসেপশন স্টেজ। এটা হচ্ছে একদম ফার্স্ট স্টেজে দেখেন, এখানে এই প্রথমটাকে বলা হচ্ছে কনসেপশন স্টেজ। যখন আপনি প্রোডাক্টটা লঞ্চ করবেন, ইট উইল বি কল্ড দ্য ইন্ট্রোডাকশন স্টেজ। ইন্ট্রোডাকশন স্টেজে কি হয় দেখেন, আপনার সেলস কিন্তু খুবই কম, একদম লো সেলস, বিকজ ইন্ট্রোডাকশন স্টেজে ইউজুয়ালি কাস্টমাররা আপনার প্রোডাক্ট আর সার্ভিস সম্পর্কে অবগত থাকে না। দে ডোন্ট নো about your product, they don't know the benefits and the features of your product or service, therefore আপনার ইউজুয়ালি কি হয়, সেলস কম হয় in the introduction stage. ইন্ট্রোডাকশন স্টেজে মূলত রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট বেশি হয়, আপনার ইনভেস্টমেন্টস বেশি হয়, বাট সেলস তুলনামূলকভাবে কম হয়। নাও যখন ইন্ট্রোডাকশন স্টেজটা পার হবে, উইথ টাইম ইউ উইল রিচ টু দ্য গ্রোথ স্টেজ। এই গ্রোথ স্টেজে কি হবে, আপনার প্রোডাক্ট আর সার্ভিস সম্পর্কে অনেক কাস্টমার্স জানা শুরু করবে যে এরকম একটি ফুড ডেলিভারি সার্ভিস আছে যারা ড্রোনের মাধ্যমে ফুড ডেলিভার করে। তখন তারা কি করবে, তারা দে উইল বি ইন্টারেস্টেড টু টেস্ট ইউর প্রোডাক্ট আর সার্ভিস। তারা তখন বেশি করে অর্ডার দেবে খাবার, এবং আপনার সেলস কিন্তু আস্তে আস্তে টাইমের সাথে বাড়তে থাকবে। সো একটা টাইম চলে আসবে যখন ইউ উইল রিচ টু দ্য ম্যাচুরিটি স্টেজ। ম্যাচুরিটি স্টেজে কি হয়, আপনার প্রোডাক্ট ও সার্ভিসের ডিমান্ড আর বাড়ে না, বা আপনি নতুন আর কাস্টমারকে
গ্র্যাব করতে পারেন না, নতুন কাস্টমারকে অ্যাট্রাক্ট করতে পারেন না ফর ইওর প্রোডাক্ট অর সার্ভিস, তখন কি আস্তে আস্তে কি হয়, এটা ফ্ল্যাট লাইনে চলে আসে, আপনার প্রোডাক্টটা কি আর সেলস বাড়ে না, সেলস ভলিউম বাড়ে না, একটা ফ্ল্যাট স্টেজে থাকে। ফাইনালি ইউ উইল গো টু দ্য ডেক্লাইন স্টেজ, যে স্টেজে আপনার ইনোভেশনের প্রয়োজন পড়বে। ফর এক্সাম্পল, ডেক্লাইন স্টেজ তখনই আসে যখন আপনার প্রোডাক্ট ও সার্ভিসকে অন্য কম্পিটিটররা কপি করে ফেলবে। ফর এক্সাম্পল, আপনি যখন ড্রোনে কোনো ফুড ডেলিভারি সার্ভিস লঞ্চ করবেন এবং আপনার কম্পিটিটর, ফর এক্সাম্পল ফুড প্যান্ডা, যখন দেখবে যে আপনার অ্যাপের মাধ্যমে বেশি ফুড অর্ডার হচ্ছে কম্পেয়ার টু ফুড পান্ডা, তখন ফুড পান্ডা কিন্তু আপনার আইডিয়াটাকে কপি করবে। দে উইল অলসো লঞ্চ ফুড ডেলিভারি সার্ভিস থ্রু ড্রোনস। সো তখন কিন্তু আপনি ডেক্লাইন স্টেজে চলে আসবেন, আপনার প্রোডাক্ট আর তখন কেউ দেখবেন যে অর্ডার করবে না, বিকজ ইউর কম্পিটিটরস অলরেডি copied your idea, already they have launched your idea, so that আপনার কিন্তু তখন আর সেলস বাড়বে না, rather it will decline. That means এটা আপনার সেলসটা আস্তে আস্তে কমতে থাকবে। এই স্টেজে আপনাকে ইনোভেশন আনতে হবে, তখন আপনাকে নতুন কিছু ফিচার্স অর অপারেশনাল ইনোভেশন অ্যাড করতে হবে, যেন অ্যাগেইন আপনার প্রোডাক্ট কি হয়, গ্রো স্টেজে চলে আসে, লাইক ইট উইল গ্রো টু দ্য আপওয়ার্ড লাইন। সো প্রতিটা প্রোডাক্টের লাইফ সাইকেল থাকে। আমি যদি আপনাদের একটা সহজ এক্সাম্পল দিই, যখন 2001-2 দিকে বা 1998 সালের দিকে নোকিয়া ফোন লঞ্চ করে, বাটন ফোনস, লাইক দে হ্যাড ইনক্লুডেড লাইক জাভা ফোনস, সিম্বিয়ান অপারেটিং সিস্টেমস। অ্যান্ড্রয়েড আসার আগে এই সকল অপারেটিং সিস্টেমগুলো খুব ফেমাস ছিল। সো তখন কিন্তু তাদের ফোন অনেক সেল হয়েছে, লাইক দে ওয়ার ইন দ্য গ্রোথ স্টেজ। আপনারা কি শুনতে পাচ্ছেন আমার কথা? ইয়েস স্যার। আচ্ছা, একটা সাউন্ড হলো, ভাবলাম যে কেটে গেল কিনা। 15 minutes left. আচ্ছা, সমস্যা নেই, ক্লাস শেষ হয়ে যাবে একটু পরে। সো হোয়াট হ্যাপেন্ড, দে ওয়ার ইন দ্য গ্রোথ স্টেজ। আমরা 2003 বা 4 সালের কথা যদি বলি, আমাদের প্রত্যেকের বাসায় কিন্তু নোকিয়ার একটা ফোন ছিল, রাইট? একটা বা দুটো প্রত্যেকের কাছেই Yes, sir. নোকিয়ার ফোন ছিল। বাট কি হয়েছে, যখনই স্মার্টফোন চলে এসছে, লাইক আপনার আইফোন লঞ্চের মাধ্যমে iOS অপারেটিং সিস্টেম এসছে, আবার তার আগে ব্ল্যাকবেরি নামে একটা ফোন ছিল, ব্ল্যাকবেরি নিজস্ব অপারেটিং সিস্টেম ছিল, তারপরে এসছে অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে কি হয়েছে, ওই বাটন ফোনের কিন্তু আর কোনো ডিমান্ড ছিল না। লাইক আগে যে সিম্বিয়ান অপারেটিং সিস্টেম বা জাভা অপারেটিং সিস্টেম ছিল, সেগুলো কিন্তু অটোমেটিক্যালি অবসোলিট হয়ে গেছে। তো তারা কিন্তু ডেক্লাইন স্টেজে চলে এসছে। বাট পরবর্তীতে কিন্তু নোকিয়ার কি দরকার ছিল, তাদের ইনোভেশন আনা দরকার ছিল। লাইক অ্যাপেল যেরকম iOS এনেছে, বা অন্যান্য অ্যান্ড্রয়েড ফোন যেমন সনি এরিকসন বা মটোরোলা, তারা কিন্তু ফার্স্ট অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম এনেছিল। তো তারা যেরকম ইনোভেশনটা এনেছিল, নোকিয়া কিন্তু সেটা আর করতে পারেনি। সো অটোমেটিক্যালি কি হয়েছে, নোকিয়ার সেলস ডেক্লাইন হয়েছে। তো আপনারা এই স্টেজেস অফ প্রোডাক্ট ডেভেলপমেন্টটা বুঝতে পেরেছেন? Yes, sir. আচ্ছা, এটা একটা শর্ট ডিটেলস এখানে লেখা আছে, এটা যদি আমি আপনাদের আবার রিক্যাপ করি, বুঝতে আরো সুবিধা হবে। লাইক গ্রোথ স্টেজ, ইনক্রিজড কাস্টমার ডিমান্ড রেজাল্টস ইন গ্রেটার সেলস, ক্যাশ ফ্লো ইমপ্রুভস অ্যান্ড প্রফিটস অ্যাট দেয়ার পিক। যেটা আমি বলছি যে গ্রোথ স্টেজে যখন আসে, তখন কাস্টমার ডিমান্ড ইনক্রিজ হয়, আপনার সেলস বেশি হয় এবং বেশি রেভিনিউ জেনারেট হয়। নাও যখন ম্যাচুরিটি স্টেজে আসে, সেলস মে কন্টিনিউ টু ইনক্রিজ অর লেভেল অফ। আপনার সেলস খুবই স্বল্প মাত্রায় ইনক্রিজ হতে পারে, বা এটা লেভেল অফে চলে আসতে পারে, দ্যাট মিনস ফ্ল্যাট লাইনে চলে আসতে পারে। প্রফিটস ডিক্রিজ সিন্স prices are continually lowered to compete. Still, a great amount of cash flow is generated through sales in this stage. So maturity stage কি হয় ইউজুয়ালি, যেহেতু আপনার নতুন করে সেলস বাড়ছে না, সো আপনাকে মার্কেটে কম্পিট করার জন্য আপনার প্রোডাক্টের প্রাইসকে অবশ্যই কমাতে হয়। ইউ আর বাউন্ড টু লোয়ার ইউর প্রোডাক্টস প্রাইস টু স্টে ইন দ্য মার্কেট। যেহেতু আপনার সেলস বাড়ছে না, নতুন কাস্টমার্স আর ইনক্লুডেড হচ্ছে না ইন দ্য ইন্ডাস্ট্রি, সো আপনাকে তখন সার্ভাইভ করার জন্য আপনার প্রোডাক্টের প্রাইস কমিয়ে ফেলতে হয়। এটা ইউজুয়ালি আমরা দেখে থাকি অনেক প্রোডাক্টের ক্ষেত্রে, যে ইউজুয়ালি অ্যাট দ্য বিগিনিং স্টেজ প্রোডাক্টের প্রাইস অনেক বেশি থাকে, বাট আফটার সার্টেন পিরিয়ড অফ টাইম প্রোডাক্টের প্রাইসটা কোম্পানি কমিয়ে ফেলে টু স্টে রিলেভেন্ট ইন দ্য মার্কেট প্লেস। নাও দ্য ডেক্লাইন স্টেজ, সেলস ড্রপ র্যাপিডলি ইভেন দো প্রাইস কন্টিনিউ টু ফল। প্রাইস যতই কমিয়ে ফেলান, আপনার প্রোডাক্ট যদি সময়ের সাথে যথোপযুক্ত না হয়, লাইক অ্যাট দ্য প্রেজেন্ট টাইম বাটন সেট আপনি 1000-1500 টাকাও কিনতে পারবেন,
কিন্তু বাটন সেট তাও কেউ কিনে না, বিকজ এটার আর ডিমান্ড নাই। প্রফিটস আর এক্সট্রিমলি লো অ্যাট দিস স্টেজ। সো আপনার প্রোডাক্টের প্রাইস আপনি অলরেডি কমিয়ে ফেলেছেন মার্কেটে রিলেভেন্ট থাকার জন্য। সো তখন আপনার অটোমেটিক্যালি কিন্তু প্রফিট এক্সট্রিমলি লো হয়ে যাবে। It is time for the company to redevelop, remarket or discontinue the product or service. So এখন কোম্পানির কাছে তিনটা উপায় খোলা থাকে। এক হচ্ছে ইনোভেশনের মাধ্যমে প্রোডাক্ট রিডেভেলপ করা, অর সেম প্রোডাক্টে আবার রিমার্কেট করা, অর ডিসকন্টিনিউ দ্য প্রোডাক্ট অর সার্ভিস, প্রোডাক্ট অর সার্ভিসকে ডিসকন্টিনিউ করা, লাইক দে ডোন্ট ওয়ান্ট টু অফার দিস প্রোডাক্ট অর সার্ভিস এনিমোর টু দ্য মার্কেট। If efforts to redevelop or remarket the product or service are successful, a new stage reward may emerge. That means আপনি যদি ইনোভেশনের মাধ্যমে আপনার এক্সিস্টিং প্রোডাক্টের নতুন ফিচার্স অ্যাড করতে পারেন বা কাস্টমারদের গ্রেটার ভ্যালু প্রোভাইড করতে পারেন, তাহলে কি হয়, আপনার প্রোডাক্টটা কিন্তু আবার গ্রোথ স্টেজে চলে আসে। ফর এক্সাম্পল 2006-7 দিকে যখন স্মার্টফোন লঞ্চ হয়, তখন যদি নোকিয়া প্রপারলি ইনোভেশনের মাধ্যমে তাদের প্রোডাক্টটাকে রিডেভেলপ করতে পারতো, তারা যদি একটা স্মার্টফোন অপারেটিং সিস্টেম লঞ্চ করতে পারতো, তাহলে কিন্তু তাদের আর ডেক্লাইন হতো না, তাহলে কিন্তু তারা আবার গ্রোথ স্টেজে চলে আসতো এবং তাদের সেলস আবার ইনক্রিজ হতো। যেহেতু তারা এটা ফেল করেছে, অ্যাট প্রেজেন্ট টাইম নোকিয়া ফোন কেউ আর ইউজ করে না। আচ্ছা, আপনারা বুঝতে পেরেছেন এই স্টেজেস অফ প্রোডাক্ট ডেভেলপমেন্ট? ইয়েস স্যার, ক্লিয়ার। কারো কোনো কোশ্চেন আছে? এই পর্যন্ত যা যা পড়িয়েছি কারো কোনো লাস্টের যে পয়েন্টটা হ্যাঁ ডিক্লাইন স্টেজ যেটা ছিল স্যার, এটা যদি আমরা কোনো টাচেবল প্রোডাক্ট দিয়ে স্যার এক্সাম্পল দিতে চাই, তাহলে স্যার একটু কাইন্ডলি এমন একটা এক্সাম্পল দিন যেটা বোঝা স্যার ক্লিয়ার। আপনাকে যে নোকিয়া ফোনের এক্সাম্পলটা দিলাম, এটা বুঝতে পেরেছিলেন? স্যার ফোনেরটা বুঝেছি, বাট আমি যদি স্যার এখানে কোনো ফার্নিচার বা অন্য কিছু দিয়ে যদি এক্সাম্পলটা ধরতে চাই, তাহলে স্যার এটা কেমন হবে? ফার্নিচার ওভাবে ডেক্লাইন হয় না, বিকজ ফার্নিচারের ডিজাইন তো ওভাবে চেঞ্জ হয় না। ফর এক্সাম্পল আমি ফার্নিচার এক্সাম্পল যদি দিই, আমরা যদি পুরোনো দিনের ফার্নিচারে দেখি, অনেক বেশি ডিজাইনস থাকে, কারুকার্য থাকে, বাট মডার্ন ফার্নিচারে আমরা দেখি এটা ভেরি মাচ মিনিমাল, রাইট? খুব মিনিমাল ডিজাইন থাকে, খুব লাইট কালারের, লাইক ইন্টেরিয়রের সাথে বা আপনার বাসার যে অন্যান্য প্রোডাক্টস আছে, লাইক আপনার ওয়ালের কালার, আপনার লাইটিং, আপনার কার্টেন্স থাকে বাসার, সেটার সাথে আমরা একটু ম্যাচ করে মিনিমাল ডিজাইন, যেটা খুব বেশি ভাইব্রেন্ট না, একটু অফ হোয়াইট কালার, এই টাইপের কালারের ফার্নিচার আমরা এখন বেশি ইউজ করি, রাইট? বাট পুরোনো দিনে কি হতো, কাঠের ফার্নিচার ইউজ করতাম, খুব কারুকার্য যত বেশি থাকতো, তারপর কাঠের বার্নিশ কালার থাকতো, এগুলো খুব চলতো। বাট অ্যাট প্রেজেন্ট টাইম এগুলোর কিন্তু অতটা ডিমান্ড নেই, দিজ আর ইন দ্য ডেক্লাইন স্টেজ। বাট অ্যাট প্রেজেন্ট টাইম কিসের ডিমান্ড বেশি? খুব মিনিমালিস্টিক ডিজাইন, খুব লাইট কালারের ফার্নিচার্স, দে আর মোর ডিমান্ডেবল দেন দ্য কাঠের বার্নিশ কালারের ফার্নিচারের থেকে। সো এটাকে আমরা বলতে পারি যে আগের ডিজাইনের ফার্নিচারগুলো এখন ডেক্লাইন স্টেজে আছে, অ্যান্ড লেটেস্ট ডিজাইন যেটা নতুন প্রোডাক্ট ইনোভেশনের মাধ্যমে ইন্ট্রোডিউস করা হয়েছে, সেগুলো এখন বেশি ডিমান্ডে। বুঝতে পেরেছেন? ইয়েস স্যার, মানে ফিচারগুলো ডেভেলপ করলে স্যার এটা আবার গ্রোথ স্টেজে চলে আসবে। রাইট, যেটা আমি এক্সাম্পল দিয়ে বললাম মোবাইলের, নোকিয়া যদি 2006-7 সালের দিকে ওই সিম্বিয়ান বা জাভা ফোন লঞ্চ না করে তারা যদি অ্যান্ড্রয়েড নিয়ে আসতে পারতো, বা তারা যদি আইওএস এর মতো একটা ইউনিক অপারেটিং সিস্টেম আনতে পারতো, তারা কিন্তু আর অবসোলিট হতো না, তারা কিন্তু আর ডিক্লাইনিং স্টেজে যেত না, তারা কিন্তু তখনও গ্রোথ স্টেজে থাকতো এবং তাদের সেলস ইনক্রিজ হতো। এই অপরচুনিটিটাকে গ্র্যাব করেছে হচ্ছে অ্যাপেল যখনই স্মার্টফোন লঞ্চ করলো, নোকিয়ার যত কাস্টমার ছিল তারা কিন্তু অ্যাপেলে শিফট করলো। পরবর্তীতে দেখেন যে অ্যান্ড্রয়েড লঞ্চ করার পরেও কিন্তু অ্যাপেলের কাস্টমারদের নিতে পারে নাই, বিকজ অ্যাপেল কিন্তু কন্টিনিউয়াসলি তাদের প্রোডাক্ট ডেভেলপমেন্টের মাধ্যমে মার্কেটে সবসময় রিলেভেন্ট থাকে। তারা দেখেন যে ফার্স্ট পোর্ট্রেট মোডে ফটো তোলা কিন্তু তারাই এনেছিল, প্লাস হচ্ছে যে অনেক ফোনে দেখবেন যে ডাইনামিক আইল্যান্ড তারা কিন্তু ইন্ট্রোডিউস করেছে, ফার্স্ট থেকে অ্যাপেল এনেছিল। সেই সকল ফিচার্সগুলো তারা অ্যাড করার মাধ্যমে অল দ্য টাইম তারা কাস্টমারসদের নজরে থাকে বা কাস্টমারসদের কাছে রিলেভেন্ট থাকে। হ্যাঁ, আবার যখন অ্যাট এ টাইম দেখা যাবে যে অন্যান্য স্মার্টফোন অনেক ভালো ভালো ফিচার্স নিয়ে এসছে যেটা অ্যাপেল আনতে পারেনি, তখন দেখা যাবে অ্যাপেলও একসময় অবসোলিট হয়ে যাবে, আর তাদের কোনো ডিমান্ড থাকবে না। সো ইফ ইউ ওয়ান্ট টু স্টে রিলেভেন্ট ইন দ্য মার্কেট, ইউ মাস্ট হ্যাভ ইনোভেশন। আপনার ম্যাচুরিটি স্টেজে আসার সাথে সাথে আপনাকে নতুন প্রোডাক্ট, নতুন ফিচার্স ইনোভেট করতে হবে থ্রু
রিডেভেলপমেন্ট অফ ইউর প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস। তাহলেই আপনি মার্কেটে রিলেভেন্ট থাকবেন এবং গ্রোথ স্টেজটা কন্টিনিউ করবে। বুঝতে পেরেছেন? আচ্ছা, আপনাদের অ্যাটেন্ডেন্স নেওয়া হয়নি, আর মাত্র মনে হয় 5 মিনিট সময় বাকি আছে, তাই না? আচ্ছা, 7 মিনিটস লেফট। আমি একটু আপনাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। আমার স্ক্রিন দেখা যাচ্ছে, রাইট? Yes, sir. জি Yes, স্যার। sir. আচ্ছা, এখন তো দেখা যাচ্ছে না। No, sir.